বাড়ির উঠোন জুড়ে তখনও উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। রীতা আর মালতীর ঝগড়া থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। তাদের কণ্ঠস্বর এতটাই তীব্র ছিল যে পাড়ার লোকও উৎসুক হয়ে উঁকি দিচ্ছিল। রীতা হাতের শালপাতার থালাটা মাটিতে নামিয়ে রেখে কোমরে হাত দিয়ে বলল, শোনো মালতী, দুধের হিসাবটা কিন্তু দিতেই হবে। সারা রাত কোথায় ছিল কে জানে, কিন্তু সকালে তো দেখি বাটি খালি। মালতী একগাল হেসে বলল, দুধের হিসাব দেব? বেশ, তাহলে বাজারের হিসাবও কিন্তু দিতে হবে। কালকে যে মাছ এনেছিল সবটা কোথায় গেল? দাদা আর আপনি মিলে শেষ করে দিলেন, আর আমাদের জন্য শুধু কাঁটা পড়ে রইল। কাঁটা? তুই কাঁটা খেয়েছিস বলছিস? রীতা চোখ কপালে তুলল। আমার স্বামী নিজের রোজগার দিয়ে বাজার করে আনে, তোদের মতো পরের ওপর ভরসা করে বসে থাকে না। মালতী এবার রীতিমতো ফুঁসে উঠল, পরের ওপর ভরসা করি? আপনার স্বামী একা রোজগার করে নাকি? আমার স্বামীও তো খাটছে, দিনরাত পরিশ্রম করছে, শুধু আপনাদের চোখেই পড়ে না। গৌরহরি ঘোষাল এবার আর চুপ করে থাকতে পারলেন না। কাশির দমক সামলে বললেন, দুটোই থামবি এবার? এই বুড়ো বয়সে তোদের ঝগড়া শুনতে শুনতে প্রাণটা বেরিয়ে যাবে মনে হচ্ছে। কমলা দেবী স্বামীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন, বললেন, ওদেরকে আর কিছু বলতে যেও না গো। ঝগড়া করে করেই ওরা তৃপ্তি পায়, আমাদের কথা শুনলে তো আর ওদের চলবে না। রীতা আর মালতী কিন্তু থামল না। তাদের ঝগড়া যেন নতুন মাত্রা পেতে শুরু করল। বাড়ির শান্ত পরিবেশটা মুহূর্তেই যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কমলা ধীরে হেসে বললেন, এ তো রোজকার নাটক, আপনি এত ভাবছেন কেন? ওদের তো না ঝগড়া করে শান্তি হয় না শুনিয়ে। তখনই উঠোনে একটা কড়া গলা গর্জে উঠল, আমি বলছি চুপ কর, না হলে জিভটা ছিঁড়ে নিয়ে ফেলব। তুমি হাত তো লাগিয়ে দেখো। পাল্টা চ্যালেঞ্জ দিল অন্যজন। এখন ঝগড়া শুধু গালাগালিতে সীমাবদ্ধ ছিল না, হাতাহাতির দিকেও এগোচ্ছিল। রীতা আর মালতী একে অপরের দিকে ধেয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় রীতার স্বামী রাজেশ দৌড়ে এসে রীতার হাত ধরে টেনে বলল, বেশি হয়ে গেছে, চলো ভিতরে যাও। মালতীর স্বামী মোহিত তীক্ষ্ণ স্বরে বলল, চুপ করো আর ভিতরে চলো, রোজ রোজ এই কাণ্ড চলবে না। দুজনেই স্ত্রীদের টেনে ঘরের ভেতর নিয়ে গেল, তবে রাগ কিন্তু একটুও কমেনি। রীতার চোখ এখনও অগ্নিগর্ভ। রাজেশ গম্ভীর স্বরে বলল, রীতা, এই রোজকার ঝগড়া ভালো লাগে না, সবাই মিলে শান্তিতে থাকা উচিত। রীতা চোখ পাকিয়ে কটাক্ষের হাসি হেসে বলল, তুমি এখন আমায় মিলেমিশে থাকার জ্ঞান দিচ্ছ? আগে এটা তো জানো, ওই মালতী তোমার সম্পর্কে কি কি বলেছে। রাজেশ থমকে গেল, কি বলেছে? রীতা ন্যাকামো ভরা নাটুকে গলায় বলল, আর কি বলেছে বলো? বলছিল বাড়ির সব রসদ তুমি খেয়ে ফেলে দাও, কোনো কাজকর্ম করো না, শুধু বসে বসে খাও, অলস, অকর্মা। রাজেশের মুখ রাগে লাল হয়ে গেল। ওর এত সাহস? বড় ছোট কারো মান্যগণ্য নেই ওর। রীতা ক্ষিপ্র হেসে বলল, আর নাকি? আমি বলি এই রোজকার ঝুটঝামেলার থেকে আলাদা হওয়াই ভালো, যার যার মতো খাবে চলবে বাঁচবে। ওপাশে মোহিত তখন মালতীকে ধমকাচ্ছিল, তোমায় বারবার বলি এই ঝগড়া করো না, তুমি রোজ এই নাটক করো কেন? মালতী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি বললে তো নাটক, আর আপনার বৌদি যদি আমায় অপমান করে তখন আপনি চুপ? আপনার তো দিনরাত শুধু দাদা বৌদির নাম জপ। আর জানেন সে আপনাকে কি কি বলেছে? অলস, নির্বোধ, দুর্বল, আরও কত কি। আমি তো ঠিক করে ফেলেছি, ওই বৌদির সঙ্গে এক রান্নাঘরে আমি আর কাজ করব না। মোহিতের চোখ রাগে লাল হয়ে উঠল। বৌদি এসব বলেছে? বিশ্বাস না হলে গিয়ে নিজে জিজ্ঞেস করুন। এখন দুই ভাইয়ের রক্ত ফুটে উঠেছে। দুজনেই রেগে উঠোনে এসে হাজির। পেছনে পেছনে এসেছে দুই স্ত্রীও। এখন আর এটা শুধু দুই বউয়ের ঝগড়া ছিল না, পুরো ব্যাপারটাই দুই ভাইয়ের মুখোমুখি অবস্থানে পরিণত হয়ে গেছে। রাজেশ গর্জে উঠল, শোনো ছোট, তোমার বউটা কি বলেছে রীতাকে, সেটা ওকে বোঝাও আগে। মোহিত পাল্টা জবাব দিল, কেন দাদা, ঝগড়াটা তো বৌদিই শুরু করেছে, তাহলে মালতীর দোষ কেন হবে? বরং আপনি আগে জিজ্ঞেস করুন উনি কি কি বলেননি। রাজেশ রাগে ঠাস করে বলল, মানে এখন তোমার বউ আমাদের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে, আর তুমি সেটা নিয়ে গর্ব করছ? রীতা তখন রীতিমতো হুঙ্কার দিল, তাহলে ঠিক আছে, আজই সিদ্ধান্ত হবে।
কে কি বলেছে, কে ঠিক আর কে ভুল সবকিছুর নিষ্পত্তি আজই হোক। মালতীও রেগে লাল হয়ে বলল, হ্যাঁ হোক। আর কতদিন এই টানাটানি চলবে? প্রতিদিন ঝগড়া এভাবে আর চলবে না। ঠিক তখনই কমলা সামনে এসে দাঁড়ালেন। তার কণ্ঠে রাগের থেকে বেশি ছিল অসহায়তা। তিনি বললেন, তোমরা আসলে কি বলছো বোঝো তো? একটুও লজ্জা লাগছে না? তোমাদের বাবার শরীর ভালো থাকে না, অন্তত তার চিন্তাটুকু তো করতে পারলে। আজকাল একটুও লাজ লজ্জা সম্মান কিছুই বাকি নেই তোমাদের। লোকজন কি বলবে? এক বাড়িতে থাকো, অথচ নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করো। রাজেশ তখন উত্তেজনায় হাত তুলতে তুলতে বলল, মা, আজ আপনি কিছু বলবেন না। আজই এই ঝামেলার একটা ফয়সালা হবে। মোহিত এখন পুরোপুরি ক্ষিপ্ত। তাহলে আর দেরি কিসের দাদা? বাবা মাও সামনে আছেন, রোজ রোজ এই কিচকিচ শুনে শুনে জীবন অতিষ্ঠ। আমি বলছি আজই বন্টনের কথা পাকাপাকি হোক। এতক্ষণ চুপচাপ সব শুনে যাওয়া গৌরহরি ঘোষাল তখন গভীর নিঃশ্বাস ফেললেন। তিনি ধীরে বললেন, কিছু বলার আগে অন্তত একটু ভেবে নাও। এক বাড়িতে থাকলে এমন ছোটখাটো ঝামেলা হতেই পারে। বাড়িতে 4টে বাসন থাকলে ঠোকাঠুকি হবেই, তাই বলে বাড়ি ভাগ করে দিতে হবে? রাজেশ এবার স্পষ্ট ও কড়া ভাষায় বলল, বাবা, আমরা বন্টন চাই, এভাবেই চলতে পারে না। গৌরহরির চোখ ভিজে উঠল। তিনি একটা তিক্ত হাসি হেসে বললেন, তোমরা তো বলেই দিলে কে কি চায়, কিন্তু কেউ কি একবারও ভাবলে আমরা বুড়ো মানুষ দুজন কি চাই? এক মুহূর্তে উঠোন নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎই গৌরহরি ঘোষালের কণ্ঠে এক দৃঢ় রূঢ়তা ফিরে এলো। এবার আমার কথা কানে তুলে শোনো, আমি বেঁচে থাকতে এই বাড়ির বন্টন কখনোই হবে না, কখনো না। তার গলায় এমন জোর ছিল যে কিছু সময়ের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। রীতা আর মালতী দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসতে ফুঁসতে নিজেদের ঘরে ঢুকে গেল। পেছন পেছন রেগে গিয়ে ঢুকে পড়ল রাজেশ আর মোহিত। রীতা বিছানায় ধপ করে বসে পড়ল। পাশের জলভরা গ্লাসটা তুলে নিয়ে এক ঝটকায় মাটিতে ছুঁড়ে ফেলে বলল, আপনিও কেমন মানুষ বলুন তো? বাবা একটা কথা বলল, আর আপনি একটাও কিছু না বলে চুপচাপ ঘরে চলে এলেন। রাজেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা আমি করতামই বা কি রীতা? বাবা কতটা রেগে গিয়েছিলেন দেখনি তুমি? তার চোখে মুখে কেমন অসহায়তা ছিল। রীতা কটমট করে তাকিয়ে বলল, তাহলে এখন আপনি বাবার কথা শুনে চলবেন না আমার? মালতী সঙ্গে সঙ্গেই বলল, তা কি করে হয়? ওটা তো ঠিক নয়। একটা কাজ করা যাক, মায়ের দায়িত্ব আমরা নিই, আর বাবাকে দাদা বৌদির কাছে রেখে দেওয়া যাক। এই কথা শুনে পঞ্চায়েতে দাঁড়িয়ে থাকা কয়েকজন ধীরে ধীরে ফিসফিস করে কিছু বলতে লাগল। কিন্তু রাজেশ আর মোহিত দুই ভাই নির্লিপ্তভাবে এই প্রস্তাবে সম্মতি দিয়ে দিল। মা বাবার মতো না নিয়েই যেন তাদের ভবিষ্যৎ ঠিক করে দিল তাদের নিজের সন্তানেরাই। এক কোণে দাঁড়িয়ে থাকা গৌরহরি ঘোষাল আর কমলা সব কিছু শুনে যাচ্ছিলেন। আজ তাঁদেরই সন্তানেরা তাদের ভাগ করে নিল যেন তারা দুজন শুধু কোনো জিনিসপত্র। গৌরহরির চোখ ভিজে উঠল, কিন্তু তিনি কিছু বললেন না। মোড়লবাবু ভরা গলায় মাথা নাড়লেন। ঠিক আছে, যদি এটাই তোমাদের ইচ্ছা হয় তাহলে তাই হোক। পঞ্চায়েত ভেঙে গেল। গ্রামবাসীরা ধীরে ধীরে সেখান থেকে সরে যেতে লাগল। সেই উঠোন যেখানে একসময় মিলন, হাসি আর উৎসবের আবহ থাকত, আজ সেখানে যেন এক অভিমানী নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু উঠোনের মাঝখানে বসে আছে দুটি বৃদ্ধ ছায়া, গৌরহরি ঘোষাল আর তার সাথিনী কমলা। গৌরহরি একটি দীর্ঘ শ্বাস ফেললেন, মাথা তুলে চাইলেন আকাশের দিকে। আজ প্রথমবার তার নিজের বাড়িকেই অচেনা মনে হচ্ছিল। ঠিক তখনই এক কড়া গলা শোনা গেল, মা, চলুন ভিতরে। এখন থেকে আপনি আমাদের দিকে আছেন। ছোট বউ মালতীর কণ্ঠস্বর। তারপর রীতা এসে বলল কিছুটা ব্যঙ্গমিশ্রিত কণ্ঠে, বাবা, আপনি চলুন আমাদের সঙ্গে। গৌরহরি ধীরে উত্তর দিলেন, না, আমরা আলাদা হব না। আমি আর তোমার মা একসঙ্গে থাকব। রীতা সাথে সাথে স্বামীর দিকে তাকিয়ে চোখ টিপে বলল, দেখছেন, বয়স হয়ে গেছে, তবুও একসঙ্গে থাকার শখ যায়নি। গৌরহরি চোখ বন্ধ করলেন। তারপর ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, বৌমা, এই বৃদ্ধ বয়সেই তো সবচেয়ে বেশি দরকার হয় একে অপরের। যখন হাত কাঁপে, পা ধরে আসে, তখন একমাত্র সঙ্গীর সঙ্গেই জীবনটা কিছুটা সহজ হয়। আমার শরীর আর আগের মতো নেই, কেবল তোমার মাও কমলাই আমার একমাত্র ভরসা।
এতক্ষণ চুপ থাকা রাজেশ এবার মুখ খুলল, বিরক্তির সুরে। এত দামের বাজারে একসঙ্গে দুইজনকে রাখার মানে বাড়তি বোঝা বইতে হবে। আমরা খেয়াল রাখবই তো, বাড়ি তো আলাদা নয়। কমলার চোখে উঠে এলো ব্যথার জল। তিনি বিষণ্ণ গলায় বললেন, তাহলে এখন মা বাবা হয়ে গেল বোঝা। ভালো কথা, ভাগ্য যদি এটাই চায় তাই হোক। তিনি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। তারপর বললেন, ঠিক আছে, তাহলে এখন অন্তত আমার আর তোর বাবার খাট দুটো উঠোনেই পেতে দে। মালতী বলে উঠল, আমি তো মা আপনার খাটটা পেতে দিচ্ছি, কিন্তু বাবারটা। গৌরহরি ঘোষালের হৃদয়ে যেন তোলপাড় শুরু হয়েছে। তারা দুজনেই নীরবতা বেছে নিয়েছেন, যেন কোনো কথা বললেই কান্না বেরিয়ে আসবে। ঠিক সেই সময় তাঁদের দুই নাতি রোহন আর অন্বেষ উঠোনে খেলতে বেরিয়ে এল। নির্দোষ শিশুদের কি বা বোঝার কথা, কি বন্টন আর কি আপন পর, তাদের জীবনে এখন শুধু খেলা আর হাসি। তারা একসাথে বল ছুঁড়ে খেলছিল, কখনো একে অপরের গলায় হাত রেখে উঠোনে দৌড়াদৌড়ি করছিল। ওদের হাসির আওয়াজে একটুখানি প্রাণ ফিরেছিল সেই থমথমে উঠোনে। কিন্তু হঠাৎ বড় বউ রীতা রেগে আগুন হয়ে ঘর থেকে বেরিয়ে এল। রোহন, তোকে আমি আগেই বারণ করেছিলাম না, ওর সঙ্গে খেলবি না। বাচ্চারা ভয় পেয়ে গেল। রোহন নিষ্পাপ চোখে মায়ের দিকে চাইল, কিন্তু মা, অন্বেষ তো আমার ভাই। রীতা চিৎকার করে উঠল, ভাই নয়, এখন ও শুধু পাশের বাড়ির ছেলে, তোর সঙ্গে খেলার কোনো অধিকার নেই ওর। এই বলে রীতা হঠাৎ রোহনের হাত জোরে টেনে ধরে ওকে নিজের দিকে টেনে নিল। অন্বেষ তখনও কিছু না বুঝেই ফ্যালফ্যাল করে চেয়েছিল। হঠাৎ সে হাউমাউ করে কেঁদে উঠল, মা, মা। ছেলের কান্নার আওয়াজ শুনে মালতী ছুটে বেরিয়ে এল। আমার ছেলেকে হাত লাগালে কেন বৌদি? সে রেগে প্রশ্ন ছুঁড়ে দিল। রীতা ব্যঙ্গ করে হেসে বলল, ও তোকে এতই আদরের, তাহলে রাখ না তোর কাছে, সারাক্ষণ আঁকড়ে ধরে বসে থাক। এই বলে রীতা রোহনের হাত ধরে টেনে তাকে নিজের ঘরে নিয়ে গেল। মালতীও রাগে ফুঁসতে ফুঁসতে অন্বেষকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। উঠোনে এক কোণে বসে থাকা গৌরহরি ঘোষাল আর কমলা চুপ করে সব দেখছিলেন। কমলা গলা ভার করে বললেন, হে ঠাকুর, কার নজর লাগলো এই বাড়িটাকে? একটা সময় যে বাড়িতে হেসে খেলে দিন কেটে যেত, আজ সেই বাড়িটাই যেন কুস্তির আখড়া হয়ে উঠেছে। কিছুক্ষণ পরে মালতী চায়ের কাপ আর কিছু নাশতা নিয়ে এল। সে এসে বলল, মা, এই নিন আপনার চা আর নাশতা। সে থালাটা কমলার সামনে রেখে দিল। কমলা ধীরে বললেন, বউ, তোর বাবুজির জন্যও নিয়ে আয় তো। মালতীর মুখে তখন এক কুটিল হাসি ফুটে উঠল। সে কোমরে হাত দিয়ে বলল, ভুলে গেছেন নাকি মা? কালকেই তো সব ঠিক হয়েছে। বাবুজির দায়িত্ব এখন বড় বৌদির। মালতী ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ তো, এখন থেকে বাবুজির দায়িত্ব তো আমার না, বড় বৌদির। গৌরহরি ঘোষাল আর কমলা একে অপরের দিকে চেয়ে রইলেন। কমলার চোখে জল এসে গেল। তিনি ধীরে থালাটা একটু দূরে সরিয়ে দিয়ে বললেন, তাহলে ঠিক আছে, আমার নাশতা চা ভেতরে নিয়ে যাও। আমি তো খাবি তখন, যখন তোমার বাবুজিও খাবেন। মালতীর মুখে বিরক্তি স্পষ্ট। সে চোখ বড় বড় করে বলল, নাশতা এখানেই রেখেছি, খেতে ইচ্ছা হলে খেয়ে নিও, বারবার গরম করে দেওয়ার সময় নেই আমার। এই বলে সে পা ছুঁড়ে ভেতরে চলে গেল। গৌরহরি ঘোষাল আর কমলা চুপচাপ চোখে চোখ রাখলেন। দুজনেরই মনে যেন কান্না জমে রয়েছে। তারপর কমলা ধীরে বললেন, কোনো কথা না, আমরা একসাথে খেয়েই নি। এই বলে তিনি থালাটা তুলে স্বামীর সামনে নিয়ে এলেন। তারা এপেনা এক লোকমা মুখে তুলেছেন। ঠিক তখনই রীতা হাতে থালা নিয়ে উঠোনে এসে পড়ল। চোখ কুঁচকে চেয়ে বলল, ওমা, আপনারা কি নাকি মালের হাতের রান্না খাবেন? আমি কি আপনাকে রান্না করে দিই না? গৌরহরি ধীরে বললেন, না রীতা, তোমার শাশুড়ি তো না খেয়ে খায় না, ওকে মালতী আগে খেতে দিয়েছিল, তাই আমিও এক লোকমা নিয়েছিলাম। রীতা সরে দাঁড়িয়ে বলল, ভালো কথা, তাহলে এখন ওই রান্নাটাই খেতে হবে। গৌরহরি থালার দিকে চাইলেন, তবে তার মনে তখন অন্য কিছুই ঘুরছিল। তিনি ধীরে বললেন, বউ, রাজেশ কোথায়? রীতা মুখ খুলে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই রাজেশ দরজার কাছে এসে পড়ল। দোকানে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরোচ্ছে। গৌরহরি তাকে ডাকলেন, তার হাতে একটা চশমা দিয়ে বললেন, বাবা, যাওয়ার পথে তোমার মায়ের এই চশমাটা ঠিক করিয়ে নিয়ে এসো। দুদিন ধরে ভাঙা চশমা পড়ে আছে,
তোমার দোকানের পাশেই তো চোখের ডাক্তার বসে। রাজেশ অগত্যা হাত বাড়াল চশমা নিতে। ঠিক তখনই রীতা কাশির ভঙ্গি করে একটুখানি ইশারা করল। রাজেশ থেমে গেল। তারপর চোখ ফিরিয়ে নিয়ে বলল, বাবুজি, আপনি এটা ছোট ভাইকে দিন, ওটাই ঠিক করিয়ে আনবে। আমার সময় নেই এখন। এই বলে সে দ্রুত দরজার দিকে চলে গেল। কমলা স্বামীর দিকে তাকালেন। গৌরহরির চোখে জল ভরছিল, কিন্তু তার ঠোঁটে শুধুই এক নিষ্প্রভ হাসি। কমলা সেই ভাঙা চশমাটাই আবার চোখে পড়ে নিলেন। গৌরহরি উঠোনে পাতা চৌকিতে বসেছিলেন, মাথা নিচু, মন ভার। তার মুখে যন্ত্রণা আর অসহায়তা স্পষ্ট। তিনি ভারী গলায় বললেন, কে জানে কি এমন পাপ করেছি যে আজ এই দিন দেখতে হচ্ছে। কমলা, যিনি পাশে বসেছিলেন, ধীরে তার কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না, ঠাকুর সব দেখছেন। গৌরহরি ঘোষাল ও কমলা দেবীর জীবনের বণ্টন এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই মাসে তাদের থাকতে হয়েছে বড় ছেলে রাজেশ আর বড় বউ রীতার সঙ্গে। কিন্তু এতে তাদের দুর্ভোগ কোনো অংশে কমেনি। রীতা কেবল রান্নার কাজটাই করত, বাকি সব কাজ যেন কমলার দায়িত্বই ছিল। দিনভর রান্নাঘর, কাপড়, থালা, ঘর মোছা সব সামলে ক্লান্ত হয়ে পড়তেন কমলা। গৌরহরি চুপচাপ এই দৃশ্য দেখতেন। তার ভেতরটা ছেঁড়া ছেঁড়া লাগত, কিন্তু কমলা তাকে কিছু বলতে দিতেন না। এইভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। আজ রাজেশ আর রীতা তাদের ছেলেমেয়েকে নিয়ে বাইরে খেতে বেরিয়ে গেছে, কিন্তু কেউ খেয়াল করল না বাড়িতে দুজন বুড়ো বুড়িও আছেন, যাদের জন্য অন্তত কিছু খাবার রেখে যাওয়া দরকার। গৌরহরি আর কমলা উঠোনে বসে ছেলে বউয়ের অপেক্ষা করছিলেন। তারা এখনও ফেরেনি। সাধারণত কমলা নিজেই উঠে রান্নাঘরে কিছু বানিয়ে নিতেন, কিন্তু আজ শরীরটা ভালো ছিল না। অবশেষে সাহস সঞ্চয় করে কমলা ছোট বউ মালতীর ঘরের দিকে এগোলেন। বৌমা, তিনি ডাক দিলেন। মালতী তখন মোবাইলে মগ্ন ছিল। সে বিরক্ত মুখে মাথা তুলে বলল, কি হয়েছে মা? কমলা ধীরে বললেন, তোর বাবুজি ক্ষুধার্ত। তোর কাছে যদি রান্না করা কিছু থেকে থাকে তবে দয়া করে ওনাকে একটু দিয়ে দিস। ওনার ওষুধ খাওয়ার সময় হয়েছে। আর বড় বৌমা কখন ফিরবে কে জানে। মালতী মুখে একটুও সহানুভূতির ছাপ না দেখিয়ে বলল, মা, রান্না তো আমি নিজে আর রোজ করি না। তুমি তো জানো, বন্টনের পর থেকে আমাদের বাড়ির রান্না তো আলাদা। বড় বৌদির জায়গা ওটা। ওরা কিছু রেখে যায়নি। কমলা ধীরে বললেন, না রে, তারা তো বাইরে খেতে গেছে। আজ শরীরটা ভালো না, তাই নিজে কিছু করতেও পারছি না। মালতী উঠে দাঁড়িয়ে বলল, মা, তুমি জানোই তো আমাদের ঘরে খাবার সব মাপ করে বানানো হয়। তবু আমি দেখি যদি কিছু পড়ে থাকে। এই বলে সে চট করে ঘরে ঢুকে দরজা প্রায় লাগিয়ে দেয়। কমলা চুপচাপ দাঁড়িয়ে থাকেন। পেছন থেকে গৌরহরির কাশি শোনা যায়। কমলা চোখের জল গোপন করে ধীরে ধীরে আবার উঠোনে ফিরে আসেন। তিনি গৌরহরির পাশে বসে বললেন, চিন্তা করো না, আমি কিছু একটা করে দেব। তার গলায় ক্লান্তি, দুঃখ, অপমান আর ভালোবাসা সব একসাথে মিশেছিল। গৌরহরি কিছু বলেন না, শুধু চুপচাপ তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। আকাশে তখন ঘন মেঘ, বৃষ্টি নামার অপেক্ষা। আর এই বাড়ির উঠোনে জমে উঠছে নীরবতার ঘনঘটা। কমলা মৃদু কণ্ঠে বললেন, ঠাকুরের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। এইভাবে পার হয়ে গেল আরও 15টা দিন। এই কদিনে গৌরহরি ঘোষাল পুরোপুরি বুঝে গিয়েছিলেন তার ছেলেদের মন থেকে তাদের জন্য স্নেহ ভক্তি আর অবশিষ্ট নেই। প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটত যা তাদের মনকে আরও একটু করে ভেঙে দিত। পরিস্থিতি এমন ছিল যে যদি গৌরহরির শরীর খারাপ হতো বা ওষুধ ফুরিয়ে যেত, ছোট ছেলে মেয়ে জামাই ওষুধ এনে দিত না। আবার যদি কমলার কোনো সমস্যা হতো, বড় ছেলে বউ তখন মুখ ফিরিয়ে নিত। তবে আজ গৌরহরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এবার আর না। সকালে তিনি 2 ছেলে রাজেশ ও মোহিত আর 2 বৌরিতা ও মালতীকে উঠোনে ডেকে পাঠালেন। তিনি বললেন, রাজেশ, মোহিত, আমরা তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রাজেশ ও মোহিত একে অপরের মুখের দিকে তাকাল। রীতা ও মালতীও পাশে এসে দাঁড়াল। গৌরহরি এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে বললেন, এখন আর না। আমি আর কমলা আলাদা হয়ে থাকতে পারব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবসময় একসঙ্গে থাকব। মোহিত অবাক হয়ে বলল, এটা আপনি কি বলছেন বাবুজি? বাড়ি তো একটাই,
শুধু রান্নাটা আলাদা হয়। গৌরহরি তেতো হেসে বললেন, বাড়ি তো এক ছিল বাবা, কিন্তু তোমরাই তো ওকে 2 ভাগে ভাগ করে দিয়েছ। রাজেশ কথা সামলাতে চাইল, বাবুজি, আপনি এমন বলছেন কেন? আপনার কি কিছু অসুবিধা হয়েছে? গৌরহরি ম্লান হেসে বললেন, অসুবিধা? এই জিজ্ঞেস করো, আমরা কি শান্তি পেয়েছি? আমাদের কিছু চাই না এখন, শুধু চাই আমি আর তোমার মা একসঙ্গে থাকি। আর এই ভাগাভাগি আমাদের পক্ষে আর সহ্য হয় না। মালতীর মুখটা পড়ে গেল। সে তো শুধুই শাশুড়িকে নিজের কাছে রাখতে চেয়েছিল, দিনভর তার দিয়ে কাজ করানোর সুবিধার জন্য। ওদিকে রীতা অনেক দিন ধরে ঈর্ষা করছিল যে তার ননদ শাশুড়িকে নিজের কাছে রেখে আরাম করছে, আর সে নিজের শ্বশুরের ওষুধ, খাওয়া সব সামলাচ্ছে। একটু চুপচাপ থাকার পর রীতা কিছু ভেবে বলল, আমার একটা উপায় আছে। গৌরহরি তার দিকে তাকালেন। রীতা বলল, আপনি আর মা একসঙ্গে থাকতে পারেন, কিন্তু পালা করে। গৌরহরি একটু চমকে গেলেন, মানে? রীতা বুঝিয়ে বলল, মানে 1 মাস আপনি ছোট ভাইয়ের কাছে থাকবেন, আর 1 মাস আমাদের এখানে। এইভাবে আপনি ও মা একসঙ্গেই থাকবেন, আর কারো উপর আলাদা চাপও পড়বে না। গৌরহরি স্তব্ধ হয়ে গেলেন। তিনি ধীরে চোখ তুললেন, 2 ছেলের দিকে চাইলেন, তারপর বললেন, তাহলে এখন আমরা জিনিস হয়ে গেছি, তাই তো? 1 মাস এখানে রাখো, তারপর অন্য মাসে অন্যখানে পাঠাও। কমলার চোখেও জল এসে গেল। কিন্তু ছেলেরা ও বৌমারা তখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। গৌরহরির মন থেকে যেন হঠাৎ সব শব্দ হারিয়ে গেল। 1 মাস অনেক কষ্টে কেটেছে। তারপর তারা ছোট ছেলে মোহিত ও ছোট বউ মালতীর কাছে এসে উঠলেন। তবে এখানেও তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। মন খারাপ করেই তারা শুধু দিন গুনতে লাগলেন। এক রাত কমলাদেবীর হঠাৎ শরীর অনেক খারাপ হয়ে গেল। তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। গৌরহরিজি ভয় পেয়ে গেলেন। তিনি কষ্ট করে উঠে তার ছেলেকে ডাকলেন, রাজেশ, বাবা, একবার বাইরে আয়। রাজেশ অনিচ্ছা সত্ত্বেও তার স্ত্রী রীতার সঙ্গে বাইরে এল। মালতীও নিজের ঘর থেকে বেরিয়ে এল। গৌরহরিজি কাঁপা গলায় বললেন, বাবা, তোর মায়ের শরীর খুব একটা ভালো লাগছে না, একটু তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আন না। রাজেশ কিছুক্ষণ কমলাদেবীর দিকে তাকিয়ে থাকল, তারপর উদাসীনভাবে বলল, বাবুজি, ছোট ভাইকে বলুন না, এই মাসে তো ওদের দায়িত্ব ওর। মালতী বলল, ছোট তো শহরের বাইরে গেছে এখন, আমি তো ওনাকে ডাক্তার দেখাতে পারি না। রীতা বিরক্ত হয়ে বলল, আচ্ছা, আমরা কেন ওনার চিকিৎসার খরচ টানব? গৌরহরিজি হতবাক হয়ে গেলেন। রীতা আবার বলল, মানে, এই বয়সে অসুস্থতা তো হবেই, আরাম করলেই ঠিক হয়ে যাবে। গৌরহরিজি অসহায়ভাবে ছেলের দিকে চাইলেন, বাবা, এ তো তোর মা, খুব কষ্টে আছে। রাজেশও নির্লজ্জভাবে বলল, বাবা, মা তো অ্যাজমায় ভোগেন, সম্ভবত সেই কারণেই এমনটা হচ্ছে, ইনহেলার দিয়ে দিন, ঠিক হয়ে যাবে। গৌরহরিজি ধীরে বললেন, কিন্তু বাবা, একবার যদি ডাক্তার দেখিয়ে নিতি। রাজেশ হাই তুলে বলল, তাহলে কাল ছোট ভাইকে বলে দিও, সে নিয়ে যাবে ডাক্তার দেখাতে। এখন এত রাতে আমরাও তো বিশ্রাম চাই, আপনারাও ঘুমিয়ে পড়ুন। এ কথা বলে রাজেশ ও রীতা নিজেদের ঘরে চলে গেল। মালতীও একবার কমলাদেবীর দিকে তাকাল, তারপর মুখ ঘুরিয়ে ঘরে ঢুকে পড়ল। আঙিনায় রইলেন কেবল 2 বৃদ্ধ। কমলাদেবী সারারাত ছটফট করতে লাগলেন, আর গৌরহরিজি তার পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলেন। সারা রাত তারা দুজনেই ঘুমাতে পারলেন না। এখন সকাল হতে চলেছে। গৌরহরিজি জিজ্ঞেস করলেন, তোমার শরীর কেমন লাগছে? কমলাদেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার শ্বাস এখনও ভারী ছিল। গৌরহরিজি তার স্ত্রীর হাত ধরলেন। এই বয়সে, যখন একজন স্ত্রীর সবচেয়ে বেশি যত্ন দরকার, তখন তিনি এই অবস্থায় তার জীবনসঙ্গিনীকে দেখতে বাধ্য হচ্ছেন। এ সময় ছোট ছেলে মোহিত বাড়ি ফিরে এল। গৌরহরিজি একটু স্বস্তি পেলেন। মনে হলো এবার হয়তো কেউ কথা শুনবে। তিনি উঠে গিয়ে ছেলেকে ডাকলেন, বাবা, তোর মাকে ডাক্তার দেখাতে হবে, শরীর একেবারেই ভালো নয়। মোহিত চোখ কচলাতে কচলাতে বলল, এখন খুব ক্লান্ত বাবুজি, একটু ঘুমাতে দিন। বড় ভাইকে বলুন না। গৌরহরিজি আশায় বড় ছেলের কাছে গেলেন। রাজেশ, বাবা, তোর মা খুব অসুস্থ, চল তো একবার ডাক্তার দেখিয়ে আনি। রাজেশ মোবাইল স্ক্রল করতে করতে বলল, বাবুজি, আমার সময় নেই,
এই মাসে তো আপনি ছোট ভাইয়ের দায়িত্বে আছেন, তাই তিনিই দেখবেন। গৌরহরিজি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলেন। এই বয়সে তার নিজের শরীরও ভালো না, তবুও তার স্ত্রী অসুস্থ আর তার নিজের ছেলেরা কোনো দায়িত্ব নিতে রাজি নয়। গৌরহরিজি একবার ছেলেদের দিকে তাকালেন। কেউ কোনো উত্তর দিল না। তিনি কাঁপা হাতে কমলাদেবীকে ধরে উঠালেন। নিজের কাছে রাখা কিছু টাকা নিয়ে তাকে একটি অটোয় বসিয়ে নিজেই হাসপাতালে রওনা দিলেন। কমলাদেবীর চোখ তখনও আধা বোঝা আর গৌরহরির কণ্ঠে কাঁপুনি। তখনই হাসপাতালের নার্স এসে জানাল, সময় খুবই কম, অপারেশন দ্রুত না করলে বিপদ হতে পারে। অনুগ্রহ করে টাকা জমা করুন। গৌরহরি স্তব্ধ হয়ে গেলেন। তিনি জানতেন এখন দ্রুত টাকা না দিলে কমলা হয়তো আর বাঁচবেন না। তিনি বারবার ফোন করলেন, প্রথমে বড় ছেলে রাজেশকে, তারপর ছোট ছেলে মোহিতকে, কিন্তু কেউ ফোন তুলল না। গৌরহরির বুকটা ফেটে যেতে লাগল। একটা একটা করে ভেঙে পড়ছিল আশা। তিনি নার্সের দিকে ফিরে বললেন, মা, একটু সময় দিন, আমি কিছু একটা করি। নার্স একবার কাঁধ ঝাঁকিয়ে চলে গেল। গৌরহরি তখন নিজের ছোট্ট ব্যাগটা খুললেন, যেখানে কিছু গচ্ছিত টাকা ছিল, কমলার ঔষধ, কয়েকটা ছবি, আর ছিল কিছু পুরনো নোট আর কয়েন, যা তিনি ছেলেদের হাত না পচিয়ে যত্নে রেখেছিলেন। তিনি ধীর পায়ে হাসপাতালের বিল কাউন্টারের দিকে এগোলেন। তার মুখে হালকা হাসি ছিল, কিন্তু চোখে বেদনাবিধুর জল। তিনি কাউন্টারে দাঁড়িয়ে বললেন, এটুকুই আছে আমার কাছে, বাকিটা কিছু সময় দিলে। কাউন্টারে বসা যুবকটা চোখ তুলে একবার বৃদ্ধের মুখের দিকে তাকাল, আর তারপর নিচে মুখ নামিয়ে বলল, বাবা, এই টাকায় তো শুধু অ্যাডমিশন হবে, অপারেশন তো। গৌরহরি থেমে গেলেন। কিছু বলার মতো শব্দ ছিল না তার ঠোঁটে। তিনি আবার ফোন করলেন রাজেশকে। অবশেষে বহুবার রিং যাওয়ার পর ফোন ধরল রাজেশ। হ্যাঁ বাবুজি। বাবা, তোর মার অবস্থা খুব খারাপ, টাকা জমা না দিলে অপারেশন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। কখন রাজেশ? দেখুন, একটু জ্যামে আছি, আসছি বললাম তো। আর ফোন কেটে গেল। গৌরহরি ফোনটা হাতেই ধরে বসে থাকলেন কিছুক্ষণ। চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এক সময় তিনি হাসপাতালের বারান্দায় গিয়ে বসে পড়লেন কমলার অপারেশনের দরজার সামনে। হাসপাতালের আলো কমে আসছিল, আর তার জীবনের আলো ম্লান হয়ে যাচ্ছিল। আরও কিছু সময় পরে নার্স এসে বলল, আপনার সময় শেষ হয়ে আসছে, টাকা যদি না জমা পড়ে। গৌরহরি হঠাৎ শক্ত গলায় বললেন, দেখো মা, আমি আজীবন ছেলেদের ভরসা করেছি, আজ আমি ঈশ্বরের ভরসা রাখছি। এই বলে তিনি গলার পাঞ্জাবির নিচ থেকে একটি ছোট্ট তুলসী মালা বের করলেন। হালকা কাঁপা হাতে সেই মালাটি চেপে ধরলেন। আরও কিছুক্ষণ পর এক যুবক ছুটে এসে দাঁড়াল গৌরহরির সামনে। সে ছিল গ্রামের সেই ছোট মুদি দোকানের রতন, যে একসময় গৌরহরির অনেক উপকার পেয়েছিল। চাচা, খবর পেলাম, এই নিন, এই টাকাটা রাখুন, আমি আর বিলম্ব হতে দেব না। গৌরহরির চোখ ছলছল করে উঠল। সে যেন দেখছিল নিজের সন্তান নয়, বরং একজন অপরিচিত মানুষ তার জীবনের অন্ধকারে আলো নিয়ে এসেছে। রতনের দেওয়া টাকা জমা পড়তেই অপারেশনের প্রস্তুতি শুরু হল। গৌরহরি বারান্দায় বসে মাথা নিচু করে বসে থাকলেন, আর মৃদু কণ্ঠে বললেন, বাহিরে যারা আপন, ভেতরে তারা বড় পর, আর যারা পর তারাই কখনো কখনো আপন হয়ে দাঁড়ায়। শোনো, এখন গৌরহরিজি সারাদিন অসুস্থ হয়ে শুয়ে থাকেন, কোনো কাজ করেন না, শুধু কাশেন আর হেঁয়ালি করেন, একেবারে বোঝা হয়ে গেছেন। রীতার আগে ফোঁস করতে করতে বলল। রাজেশ নির্লিপ্তভাবে চোখ নামিয়ে বলল, তো আমি কি করব? যখন ছোটর কাছে ছিলেন তখনও সমস্যার ছিল, এখন আমাদের সঙ্গে আছেন তখনও বিরক্তি। এই কথার মাঝেই মালতী বলে উঠল, সত্যি বলছি বৌদি, যখন কমলা ছিলেন তখন অন্তত কিছু কাজে হাত লাগাতেন, এখন তো শুধু একজন বৃদ্ধ অসুস্থ মানুষ, যার জন্য শুধু সেবা করে যেতে হয়। রীতা চোখ ঘুরিয়ে বলল, তো উপায় কি? আমার তো মনে হয় গৌরহরিজিকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়াই শ্রেয়। রাজেশ ও মোহিত কিছু না বলে চুপচাপ বসে রইল। পরের দিন সকালে গৌরহরিজিকে বলা হল, বাবুজি, আপনার জন্য একটা ভালো ব্যবস্থা করেছি, একটা বৃদ্ধাশ্রমে আপনার থাকার ব্যবস্থা করেছি। সেখানে আপনার জন্য ভালোভাবে খাওয়া দাওয়া, ওষুধপত্র, সেবার সমস্ত সুবিধা আছে।
গৌরহরিজি চমকে উঠলেন, তার মলিন মুখে ভাঙা হাসি ফুটে উঠল। মানে, এখন আমি এই ঘরে আর দরকারি নই? তিনি ধীরে ধীরে বললেন। কোনো উত্তর এলো না। পরদিন এক সকালে রাজেশ ও মোহিত তাকে বৃদ্ধাশ্রমে রেখে এলো। গেটের সামনে দাঁড়িয়েছিল সাদা পোশাকে একজন বৃদ্ধ মহিলা, যার মুখে ছিল করুণ এক অভ্যর্থনা, যেন তাকেও কোনোদিন এইভাবে কেউ ছুঁড়ে ফেলে দিয়েছিল। গৌরহরিজিকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো। সেই ঘরে আগে থেকেই দুজন বৃদ্ধ বসেছিলেন। তারা সাদরে অভ্যর্থনা জানালেন। সন্ধ্যায় তিনি জানালেন, সেই আশ্রমে প্রত্যেকের গল্প এক, কারো ছেলে বিদেশে, কারো ছেলে মেয়ে শহরে, আর সকলেই একাকী। রাতে নিজের বিছানায় বসে গৌরহরিজি তার পকেট থেকে কমলাজির ছবি বার করলেন। হালকা কাঁপা হাতে ছবিটার ওপর আঙুল বুলিয়ে বললেন, তুমি ঠিকই বলেছিলে, এই বৃদ্ধ বয়সে একমাত্র সঙ্গীর প্রয়োজন হয়, আর যখন সেই সঙ্গীও ছিনিয়ে নেয়, তখন এই জীবন শুধু দম নেওয়ার নাম হয়ে যায়। তার চোখের কোণে জল। পরদিন আশ্রমে এক স্বেচ্ছাসেবক এলেন, যিনি বিভিন্ন বৃদ্ধ বৃদ্ধাদের গল্প সংগ্রহ করে লেখেন। তিনি গৌরহরিজির জীবনের গল্প শুনলেন, এক অভাবনীয় যন্ত্রণা, ভালোবাসা আর পরিবারের বঞ্চনার গল্প। তিনি বললেন, এই কাহিনী আমি লিখব, এইটা হাজারো ছেলেমেয়ের জন্য চোখ খুলে দেবে। কিছুদিন পরে সেই গল্প একটি পত্রিকায় ছাপা হল। একজন বাবা, যাকে সন্তানরা ভাগ করে দিল। এই গল্প গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। রাজেশ আর মোহিতের বন্ধুরা, আত্মীয় স্বজনরা প্রশ্ন করতে শুরু করল, তোমরা কি করে এমন করতে পারলে? যে বাবা তোমাদের মানুষ করল, তাকে এমন করুণ পরিণতি দিলে? যে মার অন্ত্যেষ্টি করতে পর্যন্ত তোমরা সময়ে পৌঁছলে না, তার শেষ নিঃশ্বাস কে দেখল জানো? লজ্জা, অপরাধবোধ আর সামাজিক ধিক্কারে একদিন হঠাৎ রাজেশ ও মোহিত বৃদ্ধাশ্রমে পৌঁছাল। দেখল গৌরহরিজি গাছতলায় বসে ছোট ছোট বাচ্চাদের গল্প বলছেন। তার চোখে আর অভিমান নেই, ছিল কেবল শান্তি এবং এক ধরনের ত্যাগের মহিমা। বাবুজি, আপনি আমাদের ক্ষমা করে দিন। দুজনে মাটিতে বসে পড়ল। গৌরহরিজি চুপচাপ থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, ক্ষমা তো আমি অনেক আগেই করে দিয়েছি, কিন্তু আমার বিশ্বাস ভেঙেছে, সেটা আর জোড়া লাগবে না। হরিজি গম্ভীরভাবে একদম নিয়ে বললেন, তোমরা জানতে চাও আমি আমার সম্পত্তি কাকে দিলাম? আমি সেই মানুষগুলোর হাতে দিয়ে এসেছি যারা আমার বয়সের বোঝা নয়, আমার বয়সের বন্ধু হয়েছে, যারা আমার কাঁধে হাত রেখে বলেছে আমরা আছি তোমার পাশে, যারা আমাকে খাবার দিয়ে তিরস্কার করেনি, যারা রাত জেগে আমার নিঃশ্বাস শুনেছে আর সকালে জিজ্ঞেস করেছে কেমন আছো আজ। তিনি একটু থামলেন, তারপর ধীরে ধীরে বললেন, এই বৃদ্ধাশ্রম, এই সুখধাম, এই জায়গাটাই আমার নতুন পরিবার, আর এখানকার প্রত্যেকজন আমার সন্তানের মতো। এই সংস্থার নামে আমি আমার সব জমি ও সম্পত্তি উইল করে গেছি। এই কথা শুনে রাজেশ, মোহিত, রীতা ও মালতী হতবাক। রীতা হতভম্ব হয়ে চিৎকার করে বলল, কিন্তু বাবা, আপনি তো আমাদের বাবা, আমাদের হক ছিল এসবের উপর। গৌরহরিজি এক গাঢ় নিঃশ্বাস নিলেন, চোখে দৃঢ়তা এনে শান্ত গলায় বললেন, তোমাদের অধিকার। যখন তোমরা আমাদের প্রতি একটুকু দায়িত্বও পালন করনি, তখন অধিকারের দাবি করো কি করে? কেন আমি তোমাদের কথা ভাবব, যখন তোমরা আমাকে আর তোমার মাকে দুচোখে দেখতেও চাওনি? যখন আপনজন ত্যাগ করে, তখনই পরের মানুষ আশ্রয় দেয়। এই বৃদ্ধাশ্রম আমাকে আশ্রয় দিয়েছে, যখন তোমরা আমাকে একটা বোঝা ভাবলে। তাই আমার সব সম্পত্তি আমি এই আশ্রমের নামে লিখে দিয়েছি। এটাই আমার নতুন ঘর। এই কথা শুনে রাজেশ ও মোহিত হতবাক হয়ে গেল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। হঠাৎ রীতা বলে উঠল, কিন্তু বাবা, এটা আপনি ভালো করেননি, এটা তো অন্যায়। গৌরহরিজি ধীর কণ্ঠে বললেন, অন্যায় না বৌমা, আজ সত্যিকারের ন্যায় হয়েছে। যদি আমি সব কিছু তোমাদের দিয়ে দিতাম, তবে সেটাই হতো সবচেয়ে বড় অন্যায়। আমার কমলা যেভাবে অপমান সয়েছে, আর আমি যেভাবে নিজের ঘরেও পর হয়ে গিয়েছিলাম। রাজেশ কাঁদতে কাঁদতে বলল, বাবুজি, আমাদের ক্ষমা করে দিন। আমাদের কিছু চাই না, শুধু আপনার সঙ্গ চাই। মোহিত হাত জোর করে বলল, হ্যাঁ বাবা, শুধু একটা সুযোগ দিন, আমরা বদলাতে চাই। গৌরহরিজি হালকা হেসে বললেন, না রে বাবা, এখন এই সম্পর্ক শুধু নামে আছে, মনে আর কিছুই নেই। তিনি এক গাঢ় নিঃশ্বাস ফেললেন, চোখ দুটো বন্ধ করে বললেন,
চলে যাও আর শিখে যাও, মা বাবা কোনো সম্পত্তি নয় যাদের সুবিধা মতো ভাগ করে নেওয়া যায়, না হলে এক কোণে ফেলে রাখা যায়। এই কথা বলে তিনি চুপচাপ হাঁটতে হাঁটতে আশ্রমের বাগানে চলে গেলেন। আর পিছনে দাঁড়িয়ে রইল 4টি মাথা নিচু সন্তান, যারা বুঝে গেল নিজেদের স্বার্থ আর অবহেলার কারণে তারা হারিয়েছে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, মা বাবার ভালোবাসা। এই গল্প আমাদের শেখায় সম্পত্তি পাওয়া বড় কথা নয়, সম্পর্ক রক্ষা করা সবচেয়ে বড়। আজ সমাজে অনেক মা বাবা এমন সন্তানদের দ্বারা অবহেলিত হচ্ছেন, যারা ছোটবেলায় যাদের কাঁধে চড়ে দুনিয়া চিনেছে, আজ তাদের ছায়াটুকুও তারা সহ্য করতে পারে না। মা বাবা কোনো বোঝা নয়, তারা আমাদের জীবনের শেকড়, তাদের যত্ন নেওয়া আমাদের কর্তব্য। আর সে দায়িত্ব অর্থ বা সুবিধার নয়, ভালোবাসার। আপনাদের উদ্দেশ্যে বার্তা: এই কাহিনীটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আপনার এক শেয়ার কারও চেতনা জাগাতে পারে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।